দেশের প্রচলিত অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে নেচার, এই বিশ্ববিদ্যালয়টির নেচারের মধ্যে কিছু পরিবর্তন আছে। সাউথ কোরিয়া, ইটালি, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আরও 5টি দেশ, সব মিলিয়ে আমাদের 7টি দেশে সেখানে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে কোনো বেকারই নাই স্যার। জি, সেই অর্থে আমাদের এখন হলো যে বিদেশি শ্রমবাজারে যারা আমাদের যুক্ত আছেন তাদের জন্য কিছু টেকনিক্যাল ভোকেশনাল এই প্রোগ্রামগুলো আমাদের লঞ্চ করা। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, এই 3টা বাহিনীর সৈনিক যারা আছেন তাদেরকে কিন্তু এসএসসি, এসিসি, বিএসএস এই প্রোগ্রামগুলোর সাথেও কিন্তু আমরা যুক্ত করি। এই কওমি মাদ্রাসার একটা বড় জনগোষ্ঠী আছে যারা মূলধারার শিক্ষার সাথে নিজেদেরকে যুক্ত করতে চান না। তাদেরকে যদি আমরা যুক্ত করতে পারি, আমরা কিন্তু একটা বৈপ্লবিক একটা পরিবর্তন হবে। 28 জন পরীক্ষার্থী তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর তারা অংশগ্রহণ করছে, একটা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। সুধী দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ইনক্লুসিভের বিশেষ ইন্টারভিউতে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান স্যার। স্যার, আপনাকে আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য স্যার ধন্যবাদ। স্যার, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত করার জন্য। জি স্যার। স্যার, আমরা একদম সরাসরি আলোচনায় চলে যাই। স্যার, সবার জন্য শিক্ষাকে নিশ্চিত করার জন্য 1992 সালে প্রয়াত বেগম খালেদা জিয়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রমের শুরু করে দিয়েছিলেন আর কি স্যার। সেই জায়গা থেকে স্যার এখন প্রায় মোরলেস 83টা একাডেমিক কার্যক্রম চলমান আছে স্যার। স্যার, আপনি উপাচার্য হিসেবে কি মনে হয় স্যার, সেই প্রতিষ্ঠার যে মিশন ভিশন, যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল, বর্তমান সময়ে আসলে এটার কতটুকু কার্যকারিতা দেখতে পাচ্ছেন স্যার? আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের একটা অন্যতম বৃহৎ পাবলিক, তবে কিছুটা ব্যতিক্রম বিশ্ববিদ্যালয়। জি স্যার। দেশের প্রচলিত অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে নেচার, এই বিশ্ববিদ্যালয়টির নেচারের মধ্যে কিছু পরিবর্তন আছে এবং বৈশিষ্ট্যগত দিক থেকে অন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে এটি একটু স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। আপনি যেমনটা বলছিলেন যে 1992 সালে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়ের গোড়াপত্তন করেন এবং এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছিল মূলত একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। দূরশিক্ষণের মধ্য দিয়ে বাংলাদেশের সেই সব জনগোষ্ঠীকে শিক্ষার কার্যক্রমের আওতায় আনা, যারা নানা আর্থসামাজিক কারণে বাংলাদেশের যে প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা পাঠ গ্রহণ বা শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না। বিশেষ করে বাংলাদেশের যারা শ্রমজীবী মানুষ আছেন, প্রবাসী মানুষ আছেন, গৃহিণী আছেন, এইসব যে প্রান্তিক জনগোষ্ঠী আছেন, যে জনগোষ্ঠীর স্বাভাবিকভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করার সুযোগ নেই, সেই জনগোষ্ঠীকে মূলধারার শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত করার জন্য এই বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়েছিল এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিশ্বাস করতেন যে শিক্ষা হচ্ছে এমন একটি অধিকার যেটি কোনো একটা বিশেষ গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ থাকতে পারে না। সব শ্রেণী পেশার মানুষের জন্য শিক্ষার দ্বার অবারিত থাকতে হবে এবং সেটার চিন্তা থেকেই তিনি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়টি 4 দশকের বেশি সময় অতিক্রম করেছে এবং এই 3 দশকের বেশি সময় অতিক্রম করেছে এবং এই 3 দশকের বেশি সময়ে বিশ্ববিদ্যালয়ের নানা সীমাবদ্ধতা, নানা ধরনের সংকট সত্ত্বেও আমি মনে করি যে মূল লক্ষ্যটি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সেই প্রতিষ্ঠার উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি অনেকখানি সফল হয়েছে। এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে আপনি যেটি বলেছিলেন যে আমরা হয়তো দেশবাসীর অনেকেরই জানা নেই যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আমরা যেখানে কথা বলছি বসে, সেটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। এই ক্যাম্পাসের বাইরেও সারা দেশে 12টি আমাদের আঞ্চলিক কেন্দ্র আছে, 63টি উপ আঞ্চলিক কেন্দ্র আছে এবং এই 63টি আঞ্চলিক এবং উপ আঞ্চলিক কেন্দ্রের অধীনে আমাদের 1,500-এরও বেশি স্টাডি সেন্টার আছে এবং সেইখানে আমাদের ক্যাম্পাসের যে মূল ফ্যাকাল্টি মেম্বার 160 জনের মতো ফ্যাকাল্টি মেম্বার, এর বাইরে আমাদের প্রায় 21,000-এরও বেশি শিক্ষক সারা দেশে আমাদের 3.5 লক্ষাধিক শিক্ষার্থীর নানা যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের সাথে পাঠ পঠনের সাথে যুক্ত আছেন। এর বাইরেও আপনি জেনে আনন্দিত হবেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বাংলাদেশের গণ্ডি অতিক্রম করে ইতিমধ্যেই পৃথিবীর 7টা দেশে, সেখানে সাউথ কোরিয়া, ইটালি, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আরও 5টি দেশ, সব মিলিয়ে আমাদের 7টি দেশে সেখানে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে আমি মনে করি যে বেগম খালেদা জিয়া যেটি মনে করেছিলেন যে
শিক্ষাটা কেবলমাত্র একটা নির্দিষ্ট বয়স বা বিশেষ শ্রেণীর অধিকার গণ্ডির না। মধ্যে আটকে থাকবে হ্যাঁ, না। এটা। এবং শিক্ষা যে সবসময় শ্রেণীকক্ষের ৪ দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা না। এর বাইরেও বৃহত্তর পরিসরেও যে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করা যায় দূরদর্শনের মাধ্যমে, সেই উদ্দেশ্যটা মানে অনেকখানি সফল হয়েছে এবং যে সংকট সমস্যাগুলো আছে সেইগুলো উত্তরণের জন্য অন আ আ আমার পূর্ববর্তী উপাচার্যরাও চেষ্টা করেছেন। আমিও তারই ধারাবাহিকতায় চেষ্টা অব্যাহত জি স্যার, রাখছি। একদমই আপনি খুবই পরিষ্কারভাবে বুঝিয়ে বলেছেন স্যার। আসলে শুরু থেকে এই পর্যন্ত আসলে আ যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন বেগম খালেদা জিয়া সেটার বাস্তবায়ন হচ্ছে। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার এখানে প্রায় আপনি ৬ টা আপ আ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রায় ৬ টা স্কুলের কথা বলা আছে। ৭ টা স্কুল ৭ টা আছে স্কুল, আমাদের মধ্যে। দুঃখিত স্যার। ৭ টা স্কুল, ১৫০ প্লাস টিউটোরিয়াল কেন্দ্র বা যেটা হচ্ছে স্টাডি সেন্টার বলা হচ্ছে, প্রায় ৩ লাখের মতো স্টুডেন্ট এখানে আছে। আসলে স্যার এত বড় হচ্ছে যে কর্মকাণ্ড, স্যার এটা আসলে আ মনিটরিংটা আসলে কিভাবে হয় স্যার? দেখুন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় কতগুলো একেবারে কাঠামোবদ্ধ নিয়মের মধ্য দিয়ে। তো এই কাঠামোবদ্ধ নিয়মগুলোর মধ্যে ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস, সেটা হলো আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রক অফিস জি স্যার। আপনি বলতে পারেন। এবং এই অফিসের অধীনে আমরা যেটি বলেছি যে ৭ টা স্কুল, অন্য বিশ্ববিদ্যালয়ে যেটাকে আমরা ফ্যাকাল্টি বলি। ফ্যাকাল্টি বলি, রাইট তো স্যার। ৭ টা স্কুল আছে, সেই ৭ টা স্কুলের অধীনে আমাদের যে প্রোগ্রামগুলো আছে, সেই প্রোগ্রামগুলো পরিচালনার জন্য প্রতিটা স্কুলে ডিন মহোদয়রা আছেন। ও এবং আচ্ছা, আমাদের এইখানে আ ডিন মহোদয়রা এই একাডেমিক কার্যক্রমগুলোর একাডেমিক লিডার হিসাবে তারা দায়িত্ব পালন করেন। আমাদের জি স্যার, স্টুডেন্ট সাপোর্ট সেন্টার আছে। জি স্যার, এটি কেন্দ্রীয়ভাবে আমাদের ভর্তি নিয়ন্ত্রণ এবং ভর্তি কার্যক্রম এগুলো পরিচালনা করেন। আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক এর একটা আ বড় আ এবং জনবল সমৃদ্ধ একটা বিভাগ আমাদের আছে। এর বাইরেও আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা মানে ডিসট্যান্স লার্নিং এর জন্য আমাদের একটা বড় ইয়া হলো মিডিয়া মিডিয়া। সেন্টার স্যার, তো জি স্যার, আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা অত্যন্ত বলব যে কার্যকর একটা মিডিয়া সেন্টার আছে। আমাদের এই মিডিয়া সেন্টারের যে সক্ষমতা, সেই সক্ষমতাটা আমরা এখন পর্যন্ত পুরোপুরি কাজে লাগাতে পারিনি। পারেনি, জি তো স্যার, আমরা চেষ্টা করছি যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মিডিয়া সেন্টার সেটাও আমরা কাজে লাগানোর জন্য। জি স্যার, এরপরে আমাদের আঞ্চলিক কেন্দ্রগুলো আছে যে সেখানে আঞ্চলিক কেন্দ্রের প্রত্যেকটাতেই আঞ্চলিক পরিচালক আছেন এবং আঞ্চলিক পরিচালকবৃন্দ তাদের উপ-আঞ্চলিক কেন্দ্রে যেগুলো আছে সেই তাদের অধীনস্থ সেগুলোর কার্যক্রম তৈরি পরিচালনা করেন। আর বিদেশে আমাদের যে কর্মসূচিগুলো জি স্যার, আছে সেই কর্মসূচিগুলো দেখাশোনার জন্য আমাদের একটা ফরেন একাডেমিক ইউনিট আমাদের কেন্দ্রীয়ভাবে সেটি করে। তারা আমাদের যে বিদেশে আমাদের দূতাবাস আছে এবং জি স্যার, আমাদের যে কনসাল কনসুলেট, অফিসগুলো আছে সেগুলোর সাথে সমন্বয় করে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করি। তো আমি যেটি মনে করি যে কেন্দ্রীয় যে এইখানে অফিস আছেন, উপাচার্য আছেন, তার সাথে ২ জন প্রো-উপাচার্য আছেন। প্রো-উপাচার্য একজন একাডেমিক, একজন অ্যাডমিনিস্ট্রেশন ট্রেজারার আছেন, আমাদের রেজিস্ট্রার এবং এর পরে ধাপে, ধাপে আমাদের আরো ১১ জন মানে অ্যা অ্যা ডাইরেক্টর আছেন বিভিন্ন উইং এ যারা উইং এ, দায়িত্ব জি পালন স্যার, করেন। আমাদের কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টাডি মডিউলগুলো আমরা গ্রন্থাকারে প্রকাশ করি। সেইজন্য আমাদের একটা পিপিডি আছে। জি স্যার, আমাদের একটা ইনফরমেশন সার্ভিস আছে, যে ইনফরমেশন সার্ভিস থেকে আমরা আমাদের তথ্যগুলো মুহূর্তের মধ্যেই আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেই। ফলে আমাদের একটা বিস্তৃত আপনি বলবেন যে নেটওয়ার্ক, যেটা নেটওয়ার্ক আছে স্যার, কেন্দ্রীয়ভাবে এই নেটওয়ার্কের মাধ্যমেই আমরা সারা দেশে এবং দেশের বাইরে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম জি এবং স্যার, আমাদের যে প্রশাসনিক যে কার্যক্রম সেগুলো পরিচালিত হয়ে জি স্যার, থাকে। একদমই স্যার। আপনি পরিষ্কারভাবে আপনাদের আহ অর্গানোগ্রামটা আমাদেরকে জি, জি, বুঝিয়েছেন। স্যার একটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্যার বেকার প্রবলেম। জি, যে প্রায় গত বছরের যদি ডেটা এনালাইসিস করে দেখা যায় প্রায় ২৭ লক্ষাধিক শিক্ষিত বেকার জি, বাংলাদেশে জি, আছে। এবং স্যার আ যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের একাডেমিক কারিকুলাম বা পড়াশোনা, অনার্স, মাস্টার্স, পাবলিক, প্রাইভেট সব মিলিয়েই তো আরকি স্যার এই বেকার জনগোষ্ঠীটা তৈরি হচ্ছে। তো সেই জায়গা থেকে স্যার আ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও যে দেখা যাচ্ছে যে এখানে মানুষ ভর্তি হচ্ছে যে একটা মোর অর লেস লোকালি পর্যায়ে যেটা দেখা যায় আরকি স্যার, যে যাচ্ছি আমার একটা সার্টিফিকেট প্রয়োজন। যে আমার কোনো একটা অভিজ্ঞতার জন্য বা কোনো একটা কাজে সার্টিফিকেট দেখালে হয়তো আমি এটাতে এনরোল করতে পারবো। স্যার কনভার্সলি বর্তমান সময়ে ২০২৬ সালে আমরা দাঁড়িয়ে দেখতেছি পুরো ওয়ার্ল্ড হচ্ছে যে ৪র্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। বিজ্ঞান প্রযুক্তির দিকে তা ধাবিত হচ্ছে। জি স্যার। এআই একদমই হচ্ছে যে যেখানে ডাটা জব ডাটা মানে এখন ক্রাইসিস হচ্ছে যে উন্নত বিশ্বে যে এআই কি মানুষের রিপ্লেস করে ফেলতেছে কিনা? তো স্যার এইরকম একটা সিনারিওর মধ্যে
আমরা আসলে এই যে আমাদের বর্তমান বাংলাদেশের যে বেকারত্ব সেই জায়গায় মিলিয়ে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও স্যার যে আপনার আমাদের সার্টিফিকেট বা একাডেমিক পড়াশোনা হচ্ছে আসলে স্যার এটা এই ২ টা সমন্বয়ের সময়ের জন্য। সাথে মার্চটা কিভাবে হচ্ছে বা হবে স্যার? দেখুন, আপনি যেটা বলেছেন যথার্থ অর্থেই বাংলাদেশে আমাদের যে জব মার্কেট, সেই জব মার্কেটে জি স্যার। আমরা প্রতি বছর একটা সমন্বয়হীনতার অভাব দেখছি। একদিকে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা মনে করছেন যে তারা স্কিলড ম্যান পাওয়ার পাচ্ছেন না। আবার যারা ম্যান পাওয়ার হিসাবে আমাদের মার্কেটে যাচ্ছেন তাদের জন্য উপযোগী চাকরি খুঁজে পাওয়া যাচ্ছে না। পাচ্ছে না। ফলে আমাদের এই একটা সমন্বয়হীনতার কারণে আমরা দেখছি যে বহু শিক্ষিত বেকার যুবক প্রতিনিয়ত আমাদের বেকারত্বের মানে হার হারটা বৃদ্ধি করছে। জি স্যার। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা বিশ্ববিদ্যালয় যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু প্রধানত বেকার তৈরি করে না। এর একটা অন্যতম কারণ হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী হিসাবে বিভিন্ন প্রোগ্রামের সাথে যুক্ত হন, জি স্যার। তারা মোরলেস এরা হলেন কর্মজীবী মানুষ, পেশাজীবী মানুষ প্রফেশনাল সার্কিট জি স্যার। এবং তারা তাদের প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য ওকে স্যার। তারা আমাদের সাথে যুক্ত হন প্রথমত এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তাদের চাহিদা অনুযায়ী এই তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা আমাদের প্রোগ্রামগুলো পরিচালনা করি ১। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক সময়ে আপনারা যেটা বলছেন যে আমরা এখন এমন একটা বিশ্বে বসবাস করছি যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মানে অভিঘাতের কারণে একদম। আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, ডিজিটাল ইকোনমি, রোবোটিক্স, ডাটা সায়েন্স এগুলোর যে ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্টে আমাদের যে গতানুগতিক যে কারিকুলাম বাংলাদেশের জি স্যার। যেগুলো সেইগুলোর ক্রমান্বয়ে অনেকেই মনে করছেন যে এগুলো গুরুত্বহীন হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে স্যার। এবং আগামী দিনে আমাদের যে গতানুগতিক পেশা আসছে, জি স্যার। বিশেষজ্ঞরা মনে করছেন যে আগামী ১০ বছরে এমন হবে যে পৃথিবীতে মানুষের অনেক সনাতন পেশা বিলুপ্ত হয়ে যাবে। নতুন করে তাকে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাকে নতুনভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। প্রস্তুত করতে হবে। আপনি জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আমার জানা মতে বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত হয়তো একমাত্র বিশ্ববিদ্যালয় আমাদের এই যে ৪র্থ শিল্প বিপ্লবের যে অভিঘাত সেটা মোকাবেলা করার জন্য এখন সরকারের যে ন্যাশনাল এডুকেশন পলিসি সেখানে নিড বেস এডুকেশনের কথা বলা হচ্ছে। বলা হচ্ছে স্যার। তারপরে আপনার টিবেটের কথা বলা জি হচ্ছে, স্যার। টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। জি স্যার। আপনার মাধ্যমে আমি দেশবাসীকে জাতিকে জানাতে চাই যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে চাহিদা সেই চাহিদার নিরিখে মানব সম্পদ তৈরি করার জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ মানে একটা আইটিবেট বলি, ইনস্টিটিউট অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এইটা কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অলরেডি প্রতিষ্ঠা করেছে। আমরা এখনো এটার মানে কার্যক্রমে যেতে পারিনি। আমরা এইটার জন্য কারিকুলাম ৩ টা প্রোগ্রামের কারিকুলাম প্রণয়ন এবং সেই অনুযায়ী স্টাডি মডিউল তৈরি করার জন্য আমরা কমনওয়েলথ লার্নিং এর দ্বারস্থ হয়েছি এবং কমনওয়েলথ লার্নিং এর সাথে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা এমইউ আছে। জি তো স্যার। কমনওয়েলথ লার্নিং এর যে তাদের আরেকটা সিস্টার কনসার্ন কনসার্ন। আমাদের সিমকা বলে এটাকে। সিমকা। সিমকা আমাদের এই ৩ টা প্রোগ্রামের আপনার কারিকুলাম, স্টাডি মডিউল ডেভেলপমেন্টের জন্য তারা আমাদেরকে কিছু অর্থায়নও করেছে এবং সেই অর্থায়নের আওতায় গত আমাদের ১৭ তারিখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং ওই যে সিমকার কোলাবোরেশনে আমরা একটা দিনব্যাপী স্টেক হোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ করেছি এবং সেখানে বিভিন্ন ক্ষেত্রে যারা স্টেক হোল্ডার আছেন আমাদের এই প্রোগ্রামের সাথে আইটিবেটের সাথে যারা যুক্ত হবেন বা জি হবেন সেইখানকে তারা এসেছেন এবং আমাদের যে কারিকুলামের একটা তাদের সামনে খসড়া উপস্থাপন করা হয়েছে সেইখানে তারা কন্ট্রিবিউট করেছেন, তাদের পরামর্শ দিয়েছেন এবং আগামী মাসের প্রথম সপ্তাহে ওইটারই ফলো আপ হিসাবে আমরা আরেকটা করব। আমরা আশা করছি যে আইটিবেটটাকে আমরা ইনস্টিটিউট হিসাবে আগামী জুন মাসের মধ্যেই আমরা আমাদের একাডেমিক কার্যক্রমটা শুরু করতে পারবো এবং যদি এটি হয় তাহলে এর মধ্যে আমাদের একটা আছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি রিলেটেড আমাদের আরএমজি আপনারা সবাই জানেন এবং আমাদের যে জায়গায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত সেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়টার এটা একটা আপনি বললেন যে গার্মেন্টস ফ্যাক্টরির একটা হাব, একটা ক্যাচমেন্ট এরিয়া এখানে এটা আমরা রাখছি। আরেকটা হলো যে আপনি এই যে এখন যে আমরা আইটিবেটের কথা বলছি যে সেইখানে যে শিক্ষক তৈরি করা হবে সেই জন্য আমরা তাদের একটা পেডাগজি
একটা Yes, sir. একটা কোর্স মানে প্রোগ্রাম আমরা এখানে নিয়ে যাব। আরেকটা হলো আমাদের হেলথ সেক্টরে এখন গভর্নমেন্ট যেটি দিচ্ছেন, আমরা সেই প্রোগ্রামটাও নিয়েও কাজ করছি যে হেলথ সেক্টরে আমাদের যারা কাজ করেন, বিশেষ করে প্যাথোলজি এগুলোতে যারা কাজ করেন, তারা তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য এখানে একটা হায়ার ডিপ্লোমা পর্যন্ত করার এই কাজগুলো নিয়ে আমরা কাজ করছি। ফলে আপনি যে কথাটা sir. বললেন যে আমরা আজকে এই যে পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের স্যার অলরেডি বিস্তারের উন্মুক্ত ফলে বিশ্ববিদ্যালয় এটার জন্য আর কি প্রস্তুত। আমরা প্রস্তুতি নিচ্ছি জি এটা স্যার, এবং আমরা প্রস্তুত। জি স্যার। এবং আবারও বলছি যে আমরা আমাদের যে শিক্ষার্থী যারা আছেন তাদের মানে তারা পেশাজীবী, তাদের স্কিলটা আমরা ডেভেলপ করতে চাই। মানে যেখান থেকে যেই লেভেলে আছে ওখান থেকে আপডেট করা হচ্ছে। আপডেট জাস্ট করা হচ্ছে। আমাদের মানে এখানে কোনো বেকারই নাই স্যার জি, যদি আমরা জি, জি, একদম সেই অর্থে, হ্যাঁ? এক্সাক্টলি এবং স্যার। আরেকটা জিনিস আপনাকে খালি একটু এড করে দিতে জি চাই স্যার, যে এখন যে গভর্নমেন্টের এডুকেশন পলিসিতে যে 3rd জি স্যার। ল্যাঙ্গুয়েজ জি একটা স্যার, আমি যেটা ওইটা আমাদের আ ছিল আরকি স্যার। জি, তো আমি এটা একসাথে আপনাকে এটুকু জি বলে স্যার, দিচ্ছি যে 3rd ল্যাঙ্গুয়েজ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত চাইনিজ এবং আরবি আরবি স্যার, এই দুটো অ্যারাবিক। ল্যাঙ্গুয়েজ আমাদের এখানে আপনার সার্টিফিকেট কোর্স আছে, ডিপ্লোমা কোর্স জি এখানে স্যার। আমাদের আছে। তো আমরা এইখানে চাইনিজ কোর্স অলরেডি আমাদের এটা ক্যাম্পাস ভিত্তিক হয়। সেটাকে আমরা সম্প্রসারিত করে অলরেডি আমাদের উদ্যোগ হয়ে গেছে চট্টগ্রামে আমরা সেটা আমাদের যে আঞ্চলিক কেন্দ্র কেন্দ্র। সেখানেও আমাদের এটা হবে। আর আরবিটা আমাদের অনেকদিন ধরে এটি চলে আরবিটা। এবং আরবিটা যে আমাদের হয় বিশেষ করে আমাদের যারা মিডল এই ইস্ট যে কেন্দ্রিক স্যার। সেনাবাহিনী ওকে স্যার। যারা আছে কর্মরত আছে, যারা আমাদের বিভিন্ন মিশনে যারা যান, তাদের কিন্তু এবং একই সাথে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক হিসেবে কাজ করেন, তারাও কিন্তু আমাদের সাথে কাজগুলো আচ্ছা, করেন। জি স্যার। তো এই দুটো আমাদের আছে। ইংরেজিরও আমাদের কোর্স আছে। সেটার সাথে আমরা এখন উদ্যোগ নিচ্ছি হয়তো একটা সেন্টার তৈরি করে সেই সেন্টারের আওতায় এই কোর্সগুলোর ব্যাপ্তি বৃদ্ধি করা, আরবি এবং যেগুলো চলমান আছে এর সাথে জাপানিজ এবং ফ্রেঞ্চ। আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জি স্যার, এগুলোকে যুক্ত করেও আমরা একটা 3rd ল্যাঙ্গুয়েজ যে এখন বলা হচ্ছে যে শ্রমবাজারে জি স্যার। একটা মানুষের জন্য সেই উদ্যোগটাও আমরা মানে গ্রহণ করতে যাচ্ছি জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার আমি দেখতে পাচ্ছি স্যার যে অলরেডি বা আমরা যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তো অনেকটা মানে কি বলে যে অনেক ধাপ পার করে ফেলছে অলরেডি স্যার। জি, এখন জাস্ট হচ্ছে যে এগুলো চালু হওয়ারই ব্যাপার স্যার। জি। স্যার আমাদের আমরা একটা ইয়া নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে স্যার আমাদের ওপেন স্কুল যেটা আপনাদের একটা স্কুলের পার্ট। স্যার ওইখানে হচ্ছে যে এসএসসি, এইচএসসি লেভেলের স্টুডেন্টদেরকে আরকি পড়াশোনার যে ব্যাপারটা থাকে যেটা আরকি ডিসট্যান্স লার্নিং যেটা আরকি কথা বলছি যে আ হুম, একদম ডিসেন্ট্রালাইজড ভাবে আরকি স্যার জি। পড়াশোনা পাঠদান পদ্ধতি করা হয়। স্যার এখানে আমরা অনেক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা হচ্ছে ইউটিউব চ্যানেলে আমরা দেখছিলাম যে স্যার এখানে আ তাদের কিছু টিউটোরিয়াল ক্লাস রেকর্ড আপলোড করে করা হয়। আপলোড করা হয়। স্যার আসলে এই বর্তমান সময়ে স্যার যাদেরকে শেখানো হচ্ছে স্যার বা যে টিচিং মেথডে শেখানো হচ্ছে স্যার এটা আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট এই জায়গা থেকে স্যার যে বর্তমান সময়ে স্যার আপনি জানেন যে ই-লার্নিং এ অনেক প্ল্যাটফর্মের এখন বুম করতেছে জি, বাংলাদেশে জি, যেমন জি। 10 মিনিট স্কুল আছে, এসইএস আরো অনেক অনেক কিছু আছে। প্ল্যাটফর্ম আছে। তো সেই জায়গা থেকে স্যার আসলে এটাকে আরো কতটা আধুনিকায়ন করা যায় কিনা বা এটা নিয়ে কি কোনো স্যার পরিকল্পনা আছে কিনা? দেখুন আমি দায়িত্ব ভার গ্রহণ করার পর যেহেতু আমার মিডিয়ার সাথে যেহেতু আমার কিছু মানে সংযোগ আছে, জি স্যার। তো সেই কারণে আমি দায়িত্বভার গ্রহণ করার পরেই আমি ১ম এই আমি এই মিডিয়া সেন্টারে নিজে গিয়েছি এবং মিডিয়া সেন্টারের সক্ষমতাগুলো আমি দেখার চেষ্টা জি করেছি। স্যার। এবং আমি যেটা বলেছিলাম যে আমাদের ডিসট্যান্স লার্নিং এর জন্য আমাদের যে মিডিয়া সক্ষমতা আছে এটা আসলে পুরোপুরি আমরা কাজে লাগাতে পারিনি। বাজি। সো এই কাজে লাগানোর উদ্যোগ হিসাবে আমরা কিছু কর্মপরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণ করেছি। আমাদের ওপেন টিভি বলে আমাদের একটা টিভি আছে। সেই টিভির মাধ্যমে আমরা আমাদের যারা শিক্ষার্থী আছে তাদের কাছে ওই যে আপনি যেটা বললেন যে আমরা প্রোগ্রাম কিছু তৈরি করে সেটা আপলোড করি। জি স্যার। তো এখন তো আপনার প্রতিযোগিতার যুগ, ভিজুয়ালাইজেশন এর যুগ, একদম হ্যাঁ? স্যার। এবং আপনি গতানুগতিক অনেক বড় ক্লাস সেটা কিন্তু শিক্ষার্থীদের সেইভাবে আকর্ষণ করে না। করে না স্যার। করে না। আমি অলরেডি আমাদের যে মিডিয়া সেন্টার আছে তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং মিডিয়া সেন্টারের মাধ্যমে তাদের কাছে যে আমাদের শিক্ষার্থীদের সার্বক্ষণিকভাবে আমাদের এই স্টাডি মডিউলগুলো মানে এগুলো আপলোড করার করার জন্য আগে তো বিটিভির স্লট আমরা জি স্যার। ব্যবহার করতাম। স্যার এটা কিন্তু খুবই এই জটিল প্রক্রিয়া জি, স্যার। তো এটা এখন জটিল প্রক্রিয়া স্যার এবং মানুষ টিভি দেখাও কমিয়ে হ্যাঁ, দিয়েছে অনেক স্যার। এবং জটিল প্রক্রিয়া এবং অনেকটা ব্যয় ব্যয়বহুল। সাপেক্ষেও জি স্যার। বটে। তো আমরা এর মধ্যেই করেছি। এখন মানুষ টেলিভিশন দেখে না। আপনি মোবাইলের
এক্সাক্টলি স্যার। দেখবে। তো স্যার সেই অ্যাপ আছে স্যার। অ্যাপ আছে। তো আপনি আমরা ইতিমধ্যেই আলোচনা শুরু করেছি এবং আমাদের পরীক্ষামূলক কিছু সম্প্রচার হয়েছিল যে আমরা স্যার। একটা আইপিটিভি বাংলাদেশ জি স্যার। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে আইপিটিভির মাধ্যমে আকর্ষণীয় করে প্রোগ্রামগুলো উপস্থাপনের জন্য আমরা চেষ্টা করব। একটু আগে আমি যখন এখানে আপনার সাথে কথা বলার জি জন্য স্যার। আসছি যে আমি এইবার আমাদের মিডিয়া সেন্টারকে আমি একটা পরামর্শ দিলাম যে রবীন্দ্র জয়ন্তী এবং আমাদের যে নজরুলের যে নজরুল বর্ষ সেই উপলক্ষে আমাদের অন্তত দুটো আমরা ডকুমেন্টারি তৈরি ফিল্ম করা জি স্যার। এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও মৃত্যুবার্ষিকী সেটার জন্য আমি একটা ওনাদেরকে বলেছি যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মিডিয়ার সক্ষমতাটাকে কাজে লাগানোর পরিকল্পনার অংশ হিসাবে আমি একটু ওকে আগে স্যার। দেখলাম এবং রবীন্দ্রনাথের উপর যে ডকুমেন্টারিটা এখানে তৈরি হয়েছে খসড়া যেটা আমাকে মানে প্রদর্শন করা হলো আমি নিজে কিন্তু খুবই আপ্লুত এটা দেখে যে আমাদের এই সক্ষমতা এবং এই ডকুমেন্টারিটা যদি উপস্থাপন করা হয় একজন শিক্ষার্থীর কাছে গতানুগতিকভাবে সে রবীন্দ্রনাথকে যেভাবে পড়ে বা ক্লাসের জন্য যেভাবে উপস্থাপন করা হয় রবীন্দ্রনাথকে সে জানবে কিন্তু একটু ভিন্ন মাত্রায় ভিন্ন সে মাত্রায় জানবে এবং এক্সাক্টলি স্যার। এটা অত্যন্ত আকর্ষণীয় পদ্ধতিতে যেটা আপনি বলেছেন জি স্যার। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা সমৃদ্ধ ই লার্নিং সেন্টার আছে জি স্যার। যেহেতু আমাদের ডিস্টেন্সে হয় আমাদের নিচে যারা বিদেশে হয় আপনি যদি ভিজিট করেন ই লার্নিং সেন্টারটাও কি অন্য অনেক বিশ্ববিদ্যালয়ে আপনি গিয়ে পাবেন না এক্সাক্টলি কিন্তু স্যার। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো এটা আমাদের অনেকেই ইউটিলাইজ জানে না এবং সেটার ব্যবহারটা যে আমরা করছি সেটাও জানে না চমৎকার একটা ই লার্নিং সেন্টার আছে আমাদের যে ই লার্নিং সেন্টারের মধ্য দিয়ে আমাদের ডিস্টেন্স ইয়ারগুলোর ক্ষেত্রে আমাদের হয় এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকের যে বিশ্ব আমরা বসবাস করছি সেই বিশ্বে মানুষের মনস্তত্ত্ব পরিবর্তন হয়েছে এক্সাক্টলি স্যার। এবং এই পরিবর্তিত মনস্তত্ত্বের সাথে আপনি আপনার কারিকুলামের কথা বলেন স্টাডি মডিউল কথা বলেন সেইগুলো যদি সেইভাবে উপস্থাপন না করতে পারেন সেটা কিন্তু মানুষের ইররিলেভেন্ট কাছে হয়ে যাবে স্যার। মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না এক্সাক্টলি স্যার। তো ফলে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমি ১০ বছর আগে আমি ক্লাসের যে আমার লেকচারের প্যাটার্ন ছিল আজকে আমার লেকচারের প্যাটার্ন কিন্তু না কমপ্লিটলি ডিফারেন্ট স্যার। জি এটা স্যার। একটা ডিফারেন্ট এবং আমি যদি গিয়ে বই থেকে অনেক কিছু আমার মতো করে উপস্থাপন করি সেগুলো শিক্ষার্থীদের হাতে হাতে এখন আছে ফলে শিক্ষার্থীরা আমার কাছে চায় যে আমি একটু নতুনভাবে কিছু দিই জি স্যার। তো সেই জন্য শিক্ষকদেরও আমাদের প্রয়োজন আমি এখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পর আমার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যারা সহকর্মী আছেন তাদেরও আমি রিসার্চ মনস্ক হওয়ার জন্য আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬টা স্কুলের নিজস্ব জার্নাল আছে আমাদের জি কেন্দ্রীয় স্যার। জার্নাল আছে এক্সাক্টলি সেগুলোর প্রকাশনা অনিয়মিত সেগুলোর ডিওআই নাই আমি যোগদান করার পর থেকে আমরা বলেছি যে আপনি গবেষণা করবেন সেই গবেষণার ফল আপনি মানুষের কাছে বিশ্বের কাছে উপস্থাপন করবেন আপনার জার্নালের মাধ্যমে জার্নালের মাধ্যমে। জি তো স্যার। সেইটার জন্য আমরা এখন প্রকাশনার ডিওআই এগুলো নিয়মিতকরণের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুলগুলোর সাথে উপাচার্যের নিয়মিত সভা হতো না আমি এটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে ডিনস জি স্যার। কমিটি বলে প্রতি মাসে একবার আমরা বলছি তাদের সমস্যাগুলো কোঅর্ডিনেশনের জন্য। কি আছে সেগুলো সমাধান কিভাবে হয় একসাথে বসলে অনেক কিছুই আমাদের হয় সেই কাজগুলো করছি আমি চাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে অবকাঠামো নিয়ে দাঁড়িয়েছে সেই অবকাঠামোটা তৈরির মূল লক্ষ্য হলো মানুষের মাঝে জ্ঞানের বিস্তার বিস্তার। সেই এক্সাক্টলি স্যার। জ্ঞানের বিস্তারটা হবে আমাদের যে প্রচলিত শিক্ষা ট্রেডিশনাল সিস্টেমের শিক্ষা সেগুলোও থাকবে কিন্তু যুগের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে নতুন ভাবেও সেটাকে সুসমন্বিত করতে হবে এবং সেইভাবেই এক্সাক্টলি আমরা স্যার। চিন্তা করছি জি স্যার। স্যার একদমই পরিষ্কারভাবে বুঝিয়ে বলেছেন। স্যার হুম। আপনারা তো অনেক কোর্স আনছেন স্যার। সো এই গভর্নমেন্টের স্যার আমরা গতকালকেই অর্থমন্ত্রীর কথা শুনছিলাম যে তারা ক্রিয়েটিভ ইকোনমি বা হুম। অরেঞ্জ ইকোনমির দিকে ফোকাস করতে যাচ্ছে। যেমন আমি যদি অর্থমন্ত্রীর কথা কোট করেই বলি যে আমাদের এই দেশে কখনো খেলাকে বা সাংস্কৃতিক অন্যান্য কর্মকাণ্ডকে কখনো ইকোনমিক্যাল ওয়েতে দেখাই হয় নাই। আসলে স্যার তারপরে স্যার এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড একদম ভিজুয়ালাইজ হয়ে গিয়েছে, ডিজিটালাইজড হয়ে গিয়েছে। মানুষের হাতে, হাতে ফোন, কনটেন্ট মেকিং এর স্যার অনেক হচ্ছে যে ঝোঁক দেখা যাচ্ছে। ঝোঁক দেখা যাচ্ছে স্যার সেই ক্ষেত্রে স্যার এইসব বিষয় নিয়ে স্যার কোনো চিন্তা ভাবনা আছে কিনা স্যার? দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার এইটা যে আজকের জীবনে আপনার ব্লু ইকোনমি কয়েকদিন আগে আমরা তো জানতামই না জানতামই না। এখন এক্সাক্টলি স্যার। ব্লু ইকোনমি আমাদের জীবনের সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে গেছে এবং আমাদের বে অফ বেঙ্গল আছে আমাদের জি স্যার। তারপরে আমাদের নদীমাতৃক দেশ অনেক কিন্তু ব্লু ইকোনমির এখন আপনার মানে সম্ভাবনা তৈরি হয়েছে জি স্যার। আপনি একটু আগে যেটা বলেছেন যে আপনার অরেঞ্জ ইকোনমি এবং আজকে আমি একটা কোথাও দেখেছি যে সেখানে লেখা আছে যে আগামী ৫ বছরে যে ১ কোটি বৃক্ষ
আমাদের জি, স্যার। রোপণ, সেটাকে কেন্দ্র করে আমাদের $1 বিলিয়ন ডলারের অর্থনীতি দাঁড়িয়ে যেতে পারে। এক্সাক্টলি স্যার। এটা দাঁড়িয়ে যেতে পারে। কিন্তু আপনি দেখেন একসময় কিন্তু মানুষের মনের মধ্যে বা ছিল চিন্তার না। মধ্যে এটা ছিল জি, না। স্যার। এবং আজকে এমন একটা দাঁড়িয়েছে যে আপনি কোনো একটা অবকাঠামো ছাড়া আপনি একটা বড় ব্যবসার প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে ফেলতে পারেন। এক্সাক্টলি স্যার। কোনো অবকাঠামোর দরকার নেই কিছুই আপনার। লাগছে না স্যার। আপনি একটা বড় প্ল্যাটফর্ম দাঁড় করাচ্ছেন। কিন্তু এই প্ল্যাটফর্মটা আপনি কিভাবে দাঁড় করাবেন? সেটাকে কিভাবে সাস্টেইনেবল করবেন? গাইডলাইন প্রপার। গাইডলাইন প্রপার কিভাবে আপনি এটাকে ব্যবহার করবেন? এই যে একটু আগে বললেন যে কনটেন্ট ক্রিয়েশন। আমার যে মিডিয়া সেন্টার আছে, সেই মিডিয়া সেন্টারে যদি আমরা এরকম কোর্স অফার করতে পারি যে, এক্সাক্টলি স্যার। যে কনটেন্ট ক্রিয়েশন কিভাবে হবে? এটা একদিকে যেমন আপনার ন্যাশনাল ইকোনমিতে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটা কন্ট্রিবিউট করতে পারবে। এক্সাক্টলি স্যার। একই সাথে ন্যাশনাল আমার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্রেডেনশিয়ালেতেও এটা কিন্তু যুক্ত হবে। এক্সাক্টলি স্যার। তো আমরা এখন যে যোগ বাস্তবতার মধ্যে বসছি, প্রতিনিয়ত আপনার কম্পিটিটর বাড়ছে। এক্সাক্টলি স্যার। দেশের ভিতরে, অভ্যন্তরে। জি স্যার। আপনি গ্র্যাজুয়েট তৈরি করছেন, সেই গ্র্যাজুয়েটকে আপনি কিভাবে মার্কেটে নিয়ে যাবেন? এক্সাক্টলি স্যার। হ্যাঁ, গ্র্যাজুয়েটকে কিভাবে আপনি সেল করবেন? এগুলো তো এক্সাক্টলি অনেক স্যার। পরিকল্পনার ব্যাপার আছে। এক্সাক্টলি স্যার। তো আমি শিক্ষার সাথেই অনেকদিন জি জড়িত। স্যার। ৩০ বছর ৩১ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। আমি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির মতো একটা গবেষণা প্রতিষ্ঠানে আমি ৫ বছর ধরে জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করছি। জি স্যার। সেখানেও আমি প্রতিনিয়ত গবেষণা বাংলাদেশে, আপনি জানেন যে এশিয়াটিক সোসাইটি তো একটা লিডিং রিসার্চ বাংলাদেশের রিডিং। অর্গানাইজেশন। জি স্যার। তো ওদের সাথে করার আমার কিছু অভিজ্ঞতা অর্জিত হয়েছে। গবেষণার পদ্ধতি এবং যুগের চাহিদা অনুযায়ী সেটার সমন্বয় সাধন করা। আমি চেষ্টা করব যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী আমাকে এখানে যে নিযুক্তিটা দেয়া হয়েছে, আমি চেষ্টা করব যে আমার যে ক্ষুদ্র জ্ঞান, আমার যে অভিজ্ঞতা, আমার যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে মানে যুক্ত করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম একটা, যেহেতু ছাত্র সংখ্যার দিক থেকে আমরা কিন্তু সম্ভবত ২য় বৃহত্তম জি স্যার। হ্যাঁ, বাংলাদেশে। হ্যাঁ, এক্সাক্টলি ২য় স্যার। বৃহত্তম। জাতীয় এটা যেন বিশ্ববিদ্যালয় পড়ে। জি স্যার। শুধুমাত্র স্টুডেন্ট সংখ্যা, নাম্বার অফ স্টুডেন্টের দিক থেকে না হয়, কোয়ালিটির একই জায়গা সাথে থেকে স্যার। কোয়ালিটি, এডুকেশন, রিসার্চ সেগুলোর দিক থেকেও যেন আমরা একটা জায়গায় যেতে পারি, সেটাই জি আমার স্যার, প্রচেষ্টা। একদমই স্যার। স্যার আমাদের বাংলাদেশের অনেক বড় একটা অংশ বা ইনকামের অনেক বড় একটা জায়গা হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স। সো সেই জায়গা থেকে স্যার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ৭ টা দেশে বায়ুবের কার্যক্রম পরিচালনা হয়, তারা দেখা যাচ্ছে স্যার অনেকেই যে তাদের ওই প্রাতিষ্ঠানিক শিক্ষাটুকু নাই বা প্র্যাকটিক্যাল শিক্ষাটুকু না নিয়ে গিয়েই তারা বিদেশ চলে যায়। স্যার তারা হয়তো অনেকেই জানে না আসলে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তাদের জন্য আসলে কত শেখার বা কত ধরনের সুযোগ রেখেছে। স্যার ওই বিষয়টা যদি একটু স্যার আপনি বলতেন। আচ্ছা, দেখুন আমি বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন জি স্যার। এই মুহূর্তে আপনি যদি বলেন, আরএমজি সেক্টর তো আমাদের আছে। কিন্তু আরএমজি সেক্টরেও এখন নানা সংকটের মধ্যে আছে। জি স্যার। কিন্তু আমাদের অর্থনীতির একটা লাইফলাইন হিসেবে কাজ করছে আমাদের রেমিটেন্স। রেমিটেন্স। এবং এই রেমিটেন্স আমাদের দেশে পাঠাচ্ছেন আমাদের প্রবাসী, আমাদের যারা শ্রমজীবী মানুষ আছেন তারা। কিন্তু আপনি দেখেন বাংলাদেশ থেকে যারা প্রবাসী শ্রমজীবী হিসাবে যান বা পেশাজীবী হিসেবে যান, আমাদের সাউথ ইস্ট এশিয়ার অন্যান্য দেশের তুলনায়ও আপনি যদি বিবেচনা করেন, জি স্যার। এর মধ্যে আমাদের আনস্কিলড ম্যান পাওয়ার হচ্ছে অনেক বেশি। একদম স্যার। ফলে আমাদের দেশের এই যারা শ্রমজীবী যারা যায়, ওই বিদেশে যেয়ে তাদের অত্যন্ত শ্রমঘন যে কাজগুলো, শ্রমসাধ্য কাজগুলো, সেগুলোর সাথে তাদের অ্যাটাচ হইতে হয়। তারা অনেক শ্রম দেন, কিন্তু প্রতিবেশী অনেক দেশের তুলনায় তাদের মজুরিটা কম। আপনি ফিলিপাইনের থেকে দেখেন, ইভেন আমি নিজের অভিজ্ঞতা থেকে বলেছি যে আমি অনেক জায়গায় দেখেছি, আমাদের ইভেন সাউথ কোরিয়ার কথা বলেছি, নেপালিরাও যারা আছে, নেপাল থেকে আমাদের যারা যায়, তারাও কিন্তু আমাদের শ্রমিকদের তুলনায় অনেক ভালো, কারণ ল্যাঙ্গুয়েজটা তারা ভালো জানে এক্সাক্টলি স্যার। এবং কোনো না কোনো একটা বেসিক স্কিল নিয়ে তারা যায়। যাচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে যারা যায় তাদের এটার কিন্তু আছে। সরকার এখন বলেছে যে আগামী ৫ বছরে তারা ১ কোটি মানে প্রবাসী শ্রমিক তারা এখানে, হ্যাঁ, এবং তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য সরকারের নানা উদ্যোগ আছে এবং সরকার যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সক্ষমতাকেও এখানে কাজে লাগাতে চায়, তাহলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেটাও করতে পারবে। এখন আমি যেটা বলছি যে আমাদের যেটা প্রবাসী আছেন তারা কিন্তু এখন এসএসসি, এইচএসসি প্রোগ্রাম, এর সাথে বিএ, বিএসএস একটা বড় সংখ্যক শিক্ষার্থী যারা ইন্টারমিডিয়েট করে যান তারা কিন্তু সেখানে পড়াশোনা করছেন।
আমাদের এখন হলো যে বিদেশি শ্রমবাজারে যারা আমাদের যুক্ত আছেন তাদের জন্য কিছু টেকনিক্যাল ভোকেশনাল জি স্যার। এই প্রোগ্রামগুলো আমাদের লঞ্চ করা। আমাদের যেটা আইটিবেট হচ্ছে সেই আইটিবেটের মাধ্যমে যদি আমরা এই আমাদের নিশ 2-3 যে প্রোগ্রামগুলো স্যার। আমরা যেগুলো নামে চালাই বিদেশে, সেটাকে যদি আমরা এটাকে সমন্বয় করতে পারি, অর্থাৎ আইটিবেটের প্রোগ্রামগুলোও যদি তাদেরকে আমরা সেখানে এড করতে পারি, তাহলে কিন্তু তারা কর্মকর্তা, যেমন ধরেন একজন কনস্ট্রাকশনে কাজ করে। জি স্যার। আমাদের এই কনস্ট্রাকশন শিল্পের কোনো একটা সার্টিফিকেট কোর্স যদি আমরা তাকে সেখানে আমরা অনলাইনেই আমরা করতে পারি, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে তার একটা বিশেষ সুবিধা হবে। জি স্যার। তো আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই বিষয়গুলোরই আমরা চিন্তা করছি, এবং সরকার যদি এটি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমি উপাচার্য হিসাবে সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ে একজন আমাদের বাংলাদেশী কাজ করেন। তিনি এই সিঙ্গাপুরে ব্যক্তিগত উদ্যোগে তার পরিচালিত এনজিওর মাধ্যমে কিছু শ্রমজীবীদেরকে তিনি ট্রেনিং দেন। তার সাথে আমার যোগাযোগ হয়েছে। জি স্যার। এবং সেইখানে আমরা একটা অফার এবং আলোচনা চলছে যে তিনি তার ওইগুলোর কাজ করবেন, এবং তার সাথে আমরা কোলাবোরেশনের মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যদি সার্টিফিকেট আমরা প্রোভাইড করতে পারি, এক্সাক্টলি। তাহলে সেটা ওই শ্রমজীবীদের জন্য। এবং আরেকটা জিনিস আপনাদেরকে জি বলছি স্যার। যে বিপসট আমাদের সেনাবাহিনীর জি যে স্যার। একটা আছে, তাদের সাথে কিন্তু আমাদের এমইউ আছে। এমইও আছে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, এই ৩ টা বাহিনীর যারা আমাদের সৈনিক যারা আছেন তাদেরকে কিন্তু এসএসসি, এসিসি, বিএসএস এই প্রোগ্রামগুলোর সাথেও কিন্তু আমরা যুক্ত করেছি জি স্যার। এবং কাস্টমাইজ করেছি। আরেকটা জিনিস, আমরা যদি সফল হই তাহলে এটা আমাদের জন্য একটা বেসিক কন্ট্রিবিউশন হবে যে আমাদের যে দেশের কওমি মাদ্রাসা, জি আপনি স্যার। দেখেন ও এই স্যার। কওমি ওকে। মাদ্রাসার একটা বড় জনগোষ্ঠী আছে যারা মূলধারার শিক্ষার সাথে নিজেদেরকে যুক্ত করতে চান নাই। জি স্যার। বিগত সরকারের সময় কওমি মাদ্রাসার মানে দাওরায়ে দায়রা হাদিসকে হাদিসকে মাস্টার্স। এম এর সমমান জি স্যার। দেওয়া হয়েছে, মাস্টার্স। কিন্তু এটা অত্যন্ত জটিল, কারণ এরা যারা দাওরা হাদিস পাস কমপ্লিট করেছেন, ডিফারেন্ট কি বলে যে না, না, সিলেবাস। দাওরা হাদিস সিলেবাস না। তার নিচে তাদের নিচের যে ডিগ্রিগুলো সেটার আচ্ছা। কোনো স্বীকৃতি নাই। ওকে ফলে স্যার, ডিরেক্ট মাস্টার্স। শ্রমবাজারে যেয়ে তারা কিন্তু একটা সমস্যায় পড়েছে। জি স্যার। তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে কওমি মাদ্রাসার এখন একটা আলোচনা আমাদের চলছে যে তারা তাদের এই যে সিলেবাস, সেটাও আবার তারা একেবারে আমাদের মূলধারার সিলেবাসের সাথে আলিয়া মাদ্রাসার মতো যুক্ত হতে চায় না। ওকে স্যার। তো তারা তাদের মতো করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নীতির সাথে সঙ্গতি রেখে আমরা একটা করতে চাই যে কাস্টমাইজ করে একটা জি স্যার। কারিকুলাম ডেভেলপ করে যদি আমরা এটা আনতে পারি, তাহলে কিন্তু এইটা সরকারের জন্য হবে, দেশের জন্য হবে, যে আমাদের বিশাল একটা একটা বড় জনগোষ্ঠীর জন্য স্যার। জনগোষ্ঠী যারা নিজেদেরকেও আবার শ্রমবাজারে এখন শুধুমাত্র তারা হয় শিক্ষকতা, না হয় ইমামতি, ইমামতি। এইগুলোর মধ্যেই তারা জি স্যার। সীমাবদ্ধ আছে। এক্সাক্টলি স্যার। কিন্তু তারা মূল যে আমাদের যে পেশা, সেইগুলোতে শ্রমবাজারে তারা কিন্তু নিজেদেরকে কম্পিট। ইন্ডাস্ট্রি। এটা আমরা চাই যে আমাদের এই স্যার প্রচেষ্টাটা এটার সফল হোক। আসলে কি স্যার আসলে বা এটার কত এই কার্যক্রম স্যার কতদূর এগিয়েছে স্যার? আচ্ছা, ওইটার কওমি মাদ্রাসার কর্তৃপক্ষের একটা প্রতিনিধি দল, একটা কমিটি, তারা কিছু দিয়ে এবং আমাদের এখানকার স্কুল অফ এডুকেশনের ডিন তিনিও কোঅর্ডিনেট করছেন। আমাদের এই আলোচনাটা অব্যাহত আছে এবং আলোচনাটা কিন্তু বেশ খানিকটা আমাদের অগ্রসর হয়েছে, জি স্যার। এবং আমরা আশা করি তাদের সাথে আমাদের এই আলোচনা ফলপ্রসূ হবে এবং তাদেরকে যদি আমরা যুক্ত করতে পারি, আমরা স্যার কিন্তু এটা একটা বৈপ্লবিক একটা পরিবর্তন একটা ঘটবে পরিবর্তন হবে। জি স্যার। আর আরেকটা আমাদের যেটা বিষয় আছে যে আমরা কিন্তু অলরেডি আলিয়া মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন, স্কুলগুলোতে যেরকম বিএড প্রোগ্রাম আছে আমাদের, একই সাথে তাদের জন্য বিএম ইএড আছে একটা, মাদ্রাসায় যারা শিক্ষকতা জি স্যার। করেন। সেইখানেও তারা কিন্তু আমরা আমাদের সাথে এখান থেকে যুক্ত করে তারা তাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে পেশা জীবনে কিন্তু তারা সাফল্য করছে। এটা কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জি স্যার। স্কুল অফ এডুকেশনের মাধ্যমে আমরা এই এক্সাক্টলি কাজগুলো স্যার। করছি। জি স্যার। খুবই স্যার হচ্ছে যে ভাইব্রেন্ট কাজ হচ্ছে যে দর্শকরা হয়তো স্যার আমার মনে হয় না এত কিছু জানতো বা জাতীয় জি, জি, বিশ্ববিদ্যালয় এই উন্মুক্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে জি। যে সেটা আরকি তাদের জানার পরিধিকে আরো এনরিচ করবে। স্যার আমরা একটু আ আপনি বলছিলেন যে বিদেশের মানে কি বলে যে আমাদের স্পেকট্রামটা আরো বড় করার ক্ষেত্রে যে আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে আরো কোনো চিন্তার জায়গা থেকে স্যার সেই জায়গা থেকে আন্তর্জাতিক স্বীকৃতির বা র‍্যাংকিং এর জায়গা থেকে কোনো পরিকল্পনা কি স্যার আপনি করেছেন কিনা আচ্ছা, স্যার? উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আসলে এই দেশের মানুষের একটা ধারণা ছিল যে তারা এসএসসি, এসএসসি এগুলো প্রোগ্রাম করে। কিন্তু আপনি জেনে আনন্দিত হবেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখন তাদের শিক্ষা কার্যক্রম মের যে পরিধি এবং গবেষণা কার্যক্রমের যে পরিধি, সেটা কিন্তু অনেক দূর অগ্রসর করেছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এখন একটা স্কুল অফ ল আছে। জি স্যার। সেখানে আমাদের ব্যবহারজীবীদেরকে এখানে তৈরি করছে। আগে এটি আমাদের একটা আ আ আ ফ্যাকাল্টির আন্ডারে তাদের এটা ছিল। কিন্তু জি এখন স্যার। তারা স্বতন্ত্রভাবে এটি তারা কাজ করছে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই যে আমরা বলছি যে র‍্যাংকিং, এখন তো পৃথিবী এমন একটা জায়গায় আপনার বিশ্ববিদ্যালয়কে যদি বিশ্বমানের স্বীকৃতি আদায় না করতে পারেন, আপনি এখানে যত ভালো কাজ করেন এটা দিয়ে কিন্তু আপনার গ্র্যাজুয়েটদের ভাগ্য পরিবর্তনে জি খুব স্যার, বড় কাজ করা যাবে না। যাবে না এগুলি স্যার। এখন এই র‍্যাংকিং গুলো যেভাবে আমাদের হয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনেকদিন ধরে পর্যন্ত এই কাজগুলো ছিল না। আমাদের এখন এগুলো যুক্ত হয়েছে বিভিন্ন স্কুলের আন্ডারে, ধরেন স্কুল অফ বিজনেসের আন্ডারে আমরা এখন বিবিএ, এমবিএ প্রোগ্রামগুলো এখানে পরিচালনা করছি। আরো মানে ডিপ্লোমা কোর্সও এখানে আছে। জি স্যার। আমাদের যে স্কুল অফ সোশ্যাল সায়েন্স, আর্টস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, যে আমাদের একটা হিউম্যানিটিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কুল আছে, সেখানে কিন্তু আমরা কিছু বিষয়ে এখন আপনার অনার্স সহ ব্লেন্ডেড মেথডে দিচ্ছি। আমরা এসএসটি, আমাদের যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুল আছে, সেখানে আমাদের অন্যান্য কোর্সের সাথে আমরা এখন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং জি এবং স্যার। ফুড অ্যান্ড নিউট্রিশন, এখানে কিন্তু আমরা এখন অনার্স সহ আমরা ডিগ্রি দিচ্ছি। আমরা খুব ভালো ল্যাব তৈরি করা হয়েছে আমাদের। তো এর সাথে আমাদের এখন এমফিল এবং পিএইচডি পর্যায়ে আমাদের প্রাতিষ্ঠানিক গবেষণা, উচ্চতর গবেষণা হচ্ছে। তো এইগুলো যখন চালু হয়েছে, সেই চালু হওয়ার ফলে আমরা কিন্তু এখন আন্তর্জাতিক র‍্যাংকিং এ আমাদের যে সমস্ত শর্ত কন্ট্রিবিউশন। পূরণ জি স্যার। করতে হয় আন্তর্জাতিক র‍্যাংকিং এ করার জন্য, সেটার জন্য কিন্তু আমরা এখন উপযোগী হয়েছি। জি স্যার। আমাদের এখানকার যে পদোন্নতি নিয়োগ নীতিমালায় আমাদের পূর্ববর্তী উপাচার্যের সময় কিছু পরিবর্তন করা হয়েছে। যে পরিবর্তনগুলোর মধ্য দিয়ে একজন শিক্ষকের যে প্রকাশনা, সেই প্রকাশনার মধ্য দিয়েও কিন্তু আপনি সাইটেশন। এখন সাইটেশন, এইগুলোর আমাদের একটা বাধ্যতামূলক জি কিছু স্যার। জিনিস করা হয়েছে। জি স্যার। তো ফলে আমরা আশা করছি যে আমরা এখন বিশ্ববিদ্যালয়কে আমাদের যে র‍্যাংকিং এর জন্য যে আমাদের প্রতিযোগিতা, জি স্যার। সেই প্রতিযোগিতা আমাদের হবে। আমাদের বিএনকিউএফ আছে, তারপরে আমাদের আ এখানে আইকিউসি সেল জি আমাদের স্যার। কাজ করছে, এবং আপনি জেনে আনন্দিত হবেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আমাদের দেশের আ পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর জন্য যে গবেষণার সুযোগ তৈরি করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় হিট প্রজেক্ট বলে যে জি তারা স্যার, হিট প্রজেক্ট প্রজেক্ট। জি স্যার। হিট প্রজেক্টের আওতায় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে, বিশেষ করে লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের যে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য যে প্রশিক্ষণ, ৪ মাস ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ, জি স্যার। এই প্রশিক্ষণের জায়গাটা হচ্ছে উন্মুক্ত ও বিশ্ববিদ্যালয়। স্যার, খুবই আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভেন্যু ব্যবহার করা হচ্ছে, এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইকিউসি সেল এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে হিট প্রজেক্ট, তারা আমরা যৌথভাবে এই প্রশিক্ষণটা এখন 4th ব্যাচের প্রশিক্ষণ, এখানে 3rd 4th ব্যাচের প্রশিক্ষণ আমাদের এখানে চলছে। আমরা তাদের আবাসিক সুবিধা নিশ্চিত করা সহ আমাদের সব ধরনের সুবিধা এখানে নিশ্চিত করেছি। ফলে উন্মুক্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমাদের এই যে সক্ষমতা, সেটাকে তারা কাজে লাগিয়ে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির এই মুহূর্তে ৬০ জন শিক্ষক আমাদের এখানে প্রশিক্ষণ কাজের সাথে অনেক স্যার। তারা যুক্ত আছে। তো এইটাও কিন্তু আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য একটা অনেক বড়, আমি মাইল মনে ফলক করি, স্যার। অ্যাচিভমেন্ট, এবং আমাদের ক্রেডেনশিয়াল এর সাথে এটা একটা এবং এইটার মধ্য দিয়ে আমরা বলি যে একটা বিশ্ববিদ্যালয় টিকে থাকার জন্য গবেষণা খুব গুরুত্বপূর্ণ। ডেফিনিটলি স্যার, নতুন জ্ঞান হ্যাঁ, তৈরি আমরা করা। আমরা আমরা এখন এই নতুন জ্ঞান গবেষণাটা তৈরি করা এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ যেটুকু হয়েছে সেটা এখন কোয়ালিটি এনহান্স করা। এক্সাক্টলি স্যার। দ্যাট ইজ মানে স্যার, প্রায়োরিটি। প্রায়োরিটি স্যার। স্যার, আপনি এখানে খুব সুন্দরভাবে বলেছেন যে আসলে আন্তর্জাতিক মহলের স্বীকৃতি পাওয়ার জন্য আসলে অনেক দূর এগিয়ে গিয়েছে অলরেডি বাংলাদেশ উন্মুক্ত হুম, বিশ্ববিদ্যালয়। স্যার, আন্তর্জাতিক র‍্যাংকিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে যে এই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের হচ্ছে যে অ্যাটাচমেন্ট এর জি। জায়গাটা। সেই জায়গা থেকে কি আসলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের নিয়ে কি কোনো স্যার পরিকল্পনা আছে কিনা? তাদেরকে কানেক্ট করা বা একসাথে, বা অ্যালামনাই অ্যাসোসিয়েশন বা এগুলো নিয়ে স্যার কোনো পরিকল্পনা আছে কিনা স্যার? পৃথিবীতে সব বিশ্ববিদ্যালয়, যত বিশ্ববিদ্যালয় আছেন, দেখেন একটা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং ভৌত অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কিন্তু অ্যালামনাইরা একটা বড় ভূমিকা রাখে। এক্সাক্টলি স্যার। আপনি অক্সফোর্ডের কথা বলেন, ক্যামব্রিজের কথা বলেন, আপনি হার্ভার্ডের কথা বললেন, সেখানে প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের একটা বড় ভূমিকা রাখে অ্যালামনাই। অ্যালামনাই। তো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই কনসেপ্ট খুব বেশি ডেভেলপ করেনি। সম্প্রতি আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে এখন কিন্তু কাজ করছে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যালামনাইসে। স্যার। আমি নিজে
যে ডিপার্টমেন্টের শিক্ষক ছাত্র ছিলাম সেই ডিপার্টমেন্টের অ্যালামনাই অ্যাসোসিয়েশন সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ পর্যায়ে সর্ববৃহৎ অ্যালামনাই এক্স্যাক্টলি এবং স্যার। আমি এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 4th টাইম জেনারেল সেক্রেটারি হিসাবে এই মুহূর্তেও কাজ করছি জি স্যার। এবং আমি এই ইয়াতে ওই অ্যালামনাইকে যুক্ত করার কারণে অ্যালামনাই আমার বিভাগের সমস্ত অবকাঠামো তৈরি করে দিয়েছে, একটা স্বয়ংসম্পূর্ণ ল্যাব, কম্পিউটার ল্যাব তৈরি করে দিয়েছে আমাদের ওইখানে। আমার ইয়েতে তারা আমাদের মিউজিয়াম, স্যার সেমিনার রুম, বৃত্তির ব্যবস্থা ক্লাসরুম আছে স্যার। সব। এবং এই মুহূর্তে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টে অ্যালামনাই এর উদ্যোগে প্রায় 2 কোটি টাকার বৃত্তি ফান্ড এক্স্যাক্টলি স্যার, তৈরি আছে। বুঝছি স্যার। তো আমি তো এটা নিজে দেখে এসেছি এবং এসে এখানে আমরা খোঁজ করেছি। আমাদের এখানে আসলে ওইভাবে কেন্দ্রীয়ভাবে এখনো অ্যালামনাই হয়নি। কিন্তু বিভাগ পর্যায়ে আমি যেমন ল, যে স্কুল অফ ল, জি স্যার। কয়েকদিন আগে তাদের একটা ফেয়ারওয়েল প্রোগ্রাম হলো। সেখানে কিছু প্রাক্তনীরা এসেছিলেন এবং ল এর একটা মুড কোর্ট, এই প্রথমবারের মতো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মুড কোর্ট চালু ওকে হতে স্যার। যাচ্ছে এবং এই মুড কোর্টটার জন্য যে পৃষ্ঠপোষকতাটা এটা কিন্তু তাদের প্রাক্তন শিক্ষার্থীরা দিচ্ছেন। তো আমাকে আরেকটা জিনিস, যে কমনওয়েলথ আমাদের যে এমবিএ প্রোগ্রাম আছে জি স্যার। সেটারও তারা অলরেডি মানে কার্যক্রম শুরু করেছে। কিন্তু আমি মনে করি যে কেন্দ্রীয়ভাবে একটা অ্যালামনাই হওয়া উচিত। এক্স্যাক্টলি স্যার। যে অ্যালামনাই হলে আমাদের এই অ্যালামনাই এর মধ্যে অনেকেই আছেন, বিশেষ করে অ্যালামনাই এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই দুঃশিক্ষণের কারণে বাংলাদেশের আমি মানে আপনি 64 সচিব পর্যায় জি থেকে স্যার। শুরু করে অনেকেই কিন্তু আমাদের এখানে এমবিএ করেছেন, নানা প্রোগ্রামে আছেন এক্স্যাক্টলি স্যার। এবং অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন আমাদের এখানে প্রোগ্রাম করেছেন। তাদেরকে যদি আমরা এক জায়গায় আনতে পারি তাহলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং অবকাঠামো উন্নয়নে তারাও কিন্তু কন্ট্রিবিউট করতে পারবে। আর আপনি জানেন যে র্যাঙ্কিং এর যে যতগুলো আমাদের ক্রাইটেরিয়া থাকে ক্রাইটেরিয়া স্যার। আছে এর মধ্যে একটা হলো অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এক্স্যাক্টলি স্যার। তো এটার জন্য আমরা যদি তাকে করতে পারি, অ্যালামনাই অ্যাসোসিয়েশন করে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ওকে স্যার। আমাদের আজকের এই ইন্টারভিউটা যারা দেখছেন স্যার, আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যারা অ্যালামনাই প্রাক্তন শিক্ষার্থী আছে তাদের জন্য স্যার একটা বার্তা দিলেন জি, আরকি জি। যে এটা করা যেতে পারে এবং এটা ভালোর জন্যই। হুম। স্যার এখন হচ্ছে যে একটু আমাদের বাজেটের বিষয়টা নিয়ে আলাপ করতে চাই। সেটা হচ্ছে যে স্যার আমাদের শিক্ষা বাজেট হচ্ছে প্রায় ১,৩৬,৬০৬ কোটি টাকা, প্রায় 2%। আর ইউজিসি কর্তৃক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আমরা বাজেটে দেখলাম যে স্যার ২৭৩ কোটি ৩২ লাখ টাকা। স্যার জাতীয়ভাবে শিক্ষা খাত এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য ইউজিসি কর্তৃক যে বাজেট স্যার, এটা কি এনাফ স্যার? আহ আমি এই ব্যাপারে আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দক্ষিণ এশিয়াতে যদি ন্যাশনাল বাজেটের কথা আপনি লক্ষ্য করেন, যে জি স্যার। বাংলাদেশের পৃথিবীতে একটা গ্লোবালি আমাদের যে ইউনিসেফের যে মানদণ্ড, সেখানে বাজেটের ন্যূনতম আমাদের যে জিডিপির 5% আমাদের এডুকেশনে দেওয়ার কথা। আমাদের যে বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে বলেছেন এবং তিনি প্রায়শই এই কথাটি বলছেন যে আগামী 5 বছরে আমাদের যে আন্তর্জাতিক মানদণ্ডের জিডিপির 5% সেটাকে তিনি নিয়ে যেতে চান এবং স্পর্শ করতে চান জি সেখানে। স্যার। এবং এর অংশ হিসাবে এই স্বাধীনতা উত্তর প্রথম বাংলাদেশে শিক্ষা খাতে বাজেটে আপনার জিডিপির 2% মানে 2 এর গড় স্পর্শ করলো। রাইট। তো স্যার। এর আগে কিন্তু আমাদের এটি হয়নি। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এটি পাবলিক বিশ্ববিদ্যালয়। কিন্তু আপনি আনফরচুনেটলি আমি এসে দেখেছি যেটা, জি যে এই স্যার। যে আপনি ২৭৩ কোটি টাকার বাজেট উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য ইউজিসির বাজেট বরাদ্দ করা হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হচ্ছে ব্যতিক্রম বিশ্ববিদ্যালয়। সেখানে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় প্রায় বলতে গেলে নিজস্ব অর্থায়ন। অর্থায়নে। এই ২৭৩ কোটি টাকার মধ্যে আমি যতদূর জানি যে এই বছর ইউজিসির কন্ট্রিবিউশন হবে ২০ কোটি টাকা মাত্র। স্যার মানে এর মধ্যে মাত্র ২০ কোটি টাকা তার এবং মানে হচ্ছে বাকি ২৫০ কোটি টাকা স্যার আমাদের নিজস্ব অর্জন করতে হবে, অর্থায়ন করতে হবে। আমি এই বিষয়টাই দৃষ্টি আকর্ষণ করছি আপনার। ওকে যে স্যার। গত বছরে আমাদের যে বাজেট ছিল সেই বাজেটের মাত্র 5% বাজেট ছিল আপনার সরকারি বাজেট, মানে ইউজিসির মাধ্যমে যেটি এসেছে। আর বাকি হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য। কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে আইন, যে অ্যাক্টের মাধ্যমে এটি জি পরিচালিত স্যার। হয়, সেখানে বলা হয়েছিল যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যাত্রাকালে অন্তত কিছুদিন তার কন্ট্রিবিউশন হবে ৩০% আর বাকি ৭০% সরকারের কাছে আসবে। ও স্যার। তারপরে ক্রমান্বয়ে এটিকে অ্যাডজাস্ট করা হবে। অ্যাডজাস্ট করা কিন্তু হবে। আনফরচুনেটলি এটা একেবারে ভিন্ন একটা হলো। আমি যখন উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলাম, যখন আমাকে এই দৃষ্টি আকর্ষণ করা হলো, আমরা ইউজিসির মাননীয় চেয়ারম্যানের সাথে আমরা একটা প্রো ভাইস চ্যান্সেলর ২ প্রো ভাইস জি চ্যান্সেলর, স্যার। ট্রেজারার
রেজিস্ট্রার সহ আমরা একটা ডেপুটেশন গেলাম এবং ওনার এই ব্যাপারে এই দৃষ্টি আকর্ষণ করলাম। তো উনি ইউজিসির যিনি সদস্য হিসাবে অর্থ দেখেন, বাজেট দেখেন, তাকে আমাদের সাথে বসালেন এবং সেইখানে উনি বললেন যে এটা কেমন করে, উনার কাছেও এটা আশ্চর্য মনে হয়েছে। তো পরবর্তীতে উপাচার্য হিসাবে আমি একটা ডিও লেটার দিয়েছি জি স্যার। ইউজিসিকে এবং বললাম যে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েরও সরকারি বাজেটেই পরিচালনা হওয়া হওয়ার উচিত। কথা। সেইটা যতক্ষণ না হবে অন্ততপক্ষে আমাদেরকে যেন ৫০% আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিজে এর ৫০ আয়ে যেন এটা ৫০ পরিচালনা করা হয়। আপনি দেখেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে অনেকেই বলে, একটা আমাদের কর্মকর্তা বলেছিলেন, এই কথাটা আমি প্রায়ই বলি যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হচ্ছে মানবিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন তারা নানা আর্থসামাজিক কারণে পেশাগত জীবনের সাথে যুক্ত এবং এদের মধ্যে অনেকেই নিম্ন আয়ের পেশাজীবী। এক্সাক্টলি স্যার। তাদের অর্থায়নে এই বিশ্ববিদ্যালয় যদি পরিচালিত হয় তাহলে বিশ্ববিদ্যালয়কে তাদের কাছ থেকে সেই অর্থটা আর্ন করতে হবে এবং এইটা কোনো কোনো ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে অমানবিক। অমানবিক। আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আপনার মাধ্যমে আরেকটা জিনিস জানাতে চাই যে আমাদের সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষাতে আমি রংপুরে একটা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে গিয়েছিলাম একটা বিশেষ উদ্দেশ্যে। সেই পরীক্ষা কেন্দ্রটা হলো বেগম রোকেয়ার যে বাড়ি, ওকে সেই স্যার। বাড়িতে যে তার কলেজ, রোকেয়া স্মৃতি কলেজ, সেখানে। সেখানে তৃতীয় লিঙ্গের ২৮ জন পরীক্ষার্থী। জি স্যার। ২৮ জন পরীক্ষার্থী তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠী তারা অংশগ্রহণ করছে। একটা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। স্যার। এবং এরা অত্যন্ত দরিদ্র আপনি জানেন এবং সমাজের সুবিধা বঞ্চিত সমাজ থেকে তারা নানামুখে বিক্ষোভ। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তাদের 60% টিউশন ফি ওয়েভ করে দিয়ে তাদেরকে এখানে স্যার, করেছে। ইয়েস স্যার। এই যে বাকি 40% সেটা দেওয়ারও সক্ষমতা তাদের তাদের নেই। নেই। আমাকে তারা আবেদন করেছে। আমি বললাম যে আপনারা আমি চেষ্টা করব। আমরা যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়তে না পারি তাহলে সমাজের বিত্তবানদের কাছে আমরা যাব যে যাবো। তাদের এই শিক্ষা জীবনটা কন্টিনিউ করার জন্য আপনারা পাশে দাঁড়ান। এমন একটা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যয় সমস্ত দায়-দায়িত্ব অর্পণ করা হয়েছে এই নিম্ন আয়ের সুবিধাভোগী মানুষের এক্সাক্টলি। উপর। এটি কিন্তু আমরা মনে করি যে সরকারের এই ব্যাপারে দৃষ্টি দেওয়া দরকার। আমি আজকের এই সুযোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইউজিসি চেয়ারম্যান এবং তাদেরকেও ধন্যবাদ জানাবো যে তারা আমাদের এই আবেদনটাকে খুব গুরুত্বের সাথে নিয়েছেন এবং আমাদের আবেদনটা মানে অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ে তারা তাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এটা প্রেরণ করেছেন এবং আমরা আশা করব উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই দাবিটা এবং এই যে আমরা একটা মানবিক কাজ করছি এবং এই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থেও সরকার এখানে বরাদ্দ বৃদ্ধি করবেন এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বেগম খালেদা জিয়া যে লক্ষ্য নিয়ে এটা প্রতিষ্ঠা করেছিলেন যে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করা, সেই কাজটি সহজতর করার জন্য সরকার এই দায়িত্বটি পালন করবেন, অবশ্যই। আমাদের বাজেট বরাদ্দ বৃদ্ধি জি করবেন। স্যার। অবশ্যই স্যার, আশা করি সরকার এই বিষয়ে তারা তার সদয় দৃষ্টি জ্ঞাপন করবে। স্যার, আমরা একটু ভিন্ন জায়গায় একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে স্যার, আমরা তো দেখেছি যে গত ১৫ বা ১৭ বছর ধরে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট রেজিম ছিল। সেই জায়গা থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণে করাপশন হয়েছে এবং আমাদের প্রত্যেকটা সেক্টর একদম কি বলে যে ব্যবসা থেকে শুরু করে শিক্ষা এবং সব সেক্টর হচ্ছে যে এক্সপ্লয়েট হয়েছে স্যার। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি কিভাবে রাজনীতিকীকরণ করা হয়েছে, চাকরির নিয়োগ সব ক্ষেত্রে স্যার। তো আসলে স্যার, এইরকম একটা সময়ে যে আপনি এখন একটা সময় ভিসি হয়েছেন, একটা দীর্ঘ ১৫-১৬ বছরের একটা স্বৈরাচারী একটা সময় যাওয়ার পরে। স্যার, এখানে তো পলিটিক্যাল নানান ধরনের হ্যাসেল হওয়ার কথা। যেহেতু এখানে আ বলা যায় যে রাজনৈতিক নিয়োগই বেশি হয়েছে। তো জি। স্যার, এইসব ক্ষেত্রে স্যার আসলে কিরকম মানে যে অসুবিধা ফেস করছেন স্যার? দেখুন আমরা এই মানে আগস্টের যে পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের পর আ যিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে আছেন, প্রফেসর এবিএম ওবায়দুল ইসলাম, তিনি এখানে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিগত সরকারের সময়ে আমাদের এই যে নিয়োগে যে অসঙ্গতি, বিশেষ করে শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে রাজনীতিকে প্রাধান্য দিতে গিয়ে অনেক ক্ষেত্রে মেধাকে উপেক্ষা করা বা নিয়ম নীতি লঙ্ঘন করে এক্সাক্টলি স্যার। যে নিয়োগ দেওয়া হয়েছে সেটা পর্যালোচনা করার জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা কমিটি গঠন ওকে করা স্যার। হয়েছিল এবং এই কমিটি এখনো কার্যক্রম চলমান আছে। এখনো আমাদের কাছে রিপোর্ট চূড়ান্তভাবে উপস্থাপিত হয়নি। আমার একটা যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমি একজন মানুষ এবং আপনি মনে করবেন যে মানুষ মাত্রই তো রাজনীতি, তার আদর্শ এগুলো আছে। জি স্যার। কিন্তু কোনো, কোনো ক্ষেত্রে বিশেষ করে যারা দায়িত্বপ্রাপ্ত হন, তাদের দৃষ্টিভঙ্গিটা একটু উদার করতে হয়। জি স্যার। এবং বিশেষ করে আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি আজকে নিয়োগ দেন, একজন কর্মকর্তা যদি নিয়োগ দেন,
সে যদি কোনো কারণে অযোগ্য হয় তাহলে এই অযোগ্যতার দায় কিন্তু ধরেন 4 দশক 3 দশক 4 দশক ধরে বহন করতে হবে। একজন এক্স্যাক্টলি স্যার। শিক্ষক 3 দশক 4 দশক ধরে শিক্ষকতা করেন, একজন কর্মকর্তা 3 দশক 4 দশক ধরে তারা বিশ্বাস করেন, এবং এই অযোগ্যতার ফল এটা কিন্তু এই প্রতিষ্ঠানকে দীর্ঘদিন ধরে বহন করতে হয়। বহন করতে হয়। বিগত সরকারের শাসনামলে যারাকে মানে তার মেধা এবং যোগ্যতাকে উপেক্ষা করে তাদেরকে অবৈধ নিয়ম বহির্ভূতভাবে যাদেরকে এই নিয়োগগুলো দেওয়া হয়েছে, প্রতিষ্ঠানগুলো কিন্তু সাফারিং শুরু হয়েছে। এক্স্যাক্টলি স্যার। তো এখন যে বিষয়টা আমাদের ব্যক্তিগতভাবে আমি দেখছি যে এই কমিটি কাজ করছে, সেই কমিটির কাছ থেকে যদি আমরা রিপোর্ট পাই তাহলে সেইগুলো অনুযায়ী আইনানুগভাবেই আমরা ব্যবস্থা নিব। কিন্তু আমি যেটা চাই যে আমার জায়গা থেকে যে আমি আমার রাজনৈতিক আদর্শে আমার আছে আছে, কিন্তু একটা প্রতিষ্ঠানের স্বার্থে এই রাজনৈতিক আদর্শের চেয়েও একটা প্রতিষ্ঠানের স্বার্থে যোগ্য মেধাবী ব্যক্তিদেরকে যথাস্থানে প্রতিস্থাপন করা, এটা কিন্তু আমার একটা নৈতিক সাংবিধানিক দায়িত্ব। অবশ্যই স্যার। তো আপনি আমি এটার জন্য জি শপথবদ্ধ স্যার। আমার মানবীয় সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠেও আমি চেষ্টা করব যে অন্তত যে ক্ষতি হয়েছে সেটা এনাফ ইজ এনাফ, এখান থেকেই আমরা রিকভারি যেন রিকভারি করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর আমিও সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যারা এখানে কর্মজীবী আছেন, যে এই প্রতিষ্ঠান আপনারা যারা নিয়োগ পেয়েছেন, আপনি আপনার রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিকে প্রাধান্য দেওয়ার চেয়ে এই প্রতিষ্ঠানের স্বার্থ মঙ্গল সেগুলো প্রাধান্য দিয়ে যদি কাজ করেন তাহলে আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়া সম্ভব। জি স্যার। একদমই স্যার। আপনি আসলে একটা ভিন্ন বার্তা দেয়ার হ্যাঁ, জি, জি। চেষ্টা করেছেন এবং মানবিক ভাবে আরো উদারভাবে তাদেরকে বলেছেন যে জি, হ্যাঁ। প্রফেশনালি জি, এনরিচ প্রফেশনালিজম করতেছে। একটু একদমই স্যার। ডেভেলপমেন্ট জি করতে স্যার। হবে। জি। স্যার আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের আমাদেরকে অনেক সময় দিয়েছেন স্যার। একটা প্রশ্ন যেটা হচ্ছে যে খুবই জনপ্রিয় একটা প্রশ্ন আশা করি হবে। সেটা হচ্ছে স্যার যে আমরা দেখেছি যে আ এই কি বলে যে ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে স্যার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। জি। গণতান্ত্রিক একটা কি বলে উত্তরায়নের একটা পথ তৈরি হয়েছিল সেই সময় থেকে, যার পরিপ্রেক্ষিতে একটি সুন্দর আমরা নির্বাচন দেখলাম অনেক বছর পরে। হুম। স্যার আসলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিয়ে কোনো নির্বাচন নিয়ে কোনো পরিকল্পনা আপনার আছে কিনা স্যার? দেখুন, বিশ্ববিদ্যালয়গুলোর যে স্যার গঠন যদিও কাঠামো আমি আছে, একটু জি, জি, জি স্যার। গঠন কাঠামো আছে এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের আইন আছে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের আইনি কাঠামোর মধ্যে ছাত্র সংসদ থেকে শুরু করে কতগুলো বিষয় থাকে। জি স্যার। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আমি এখনো জানি না যে আমাদের এই ছাত্র সংসদ নির্বাচনকে, যেহেতু এটি একটা ডিসটেন্স লার্নিং জি এর স্যার। প্রতিষ্ঠান, সেই ডিসটেন্স লার্নিং এ আমাদের অন ক্যাম্পাস অন সাইট আমাদের প্রোগ্রামের সংখ্যা খুবই কম। কম। জি স্যার। এবং যেগুলো হয় সেগুলো একটা সার্টেন টাইমে ব্লেন্ডেড মেথডে অন সাইট এবং মানে আপনার বলবো যে অনলাইন ২ টার মধ্য দিয়েই হয়। জি স্যার। তো ফলে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের যে অ্যাক্ট তৈরি হয়েছে, আই এম নট সিউর। জি স্যার। তো যদি আমি এটা, আপনি ভালো প্রশ্ন উত্থাপন করেছেন এবং আমিও মনে করি যে একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য গণতান্ত্রিক প্রতিনিধিত্ব দরকার জি স্যার। এবং আমি একজন গণতন্ত্র মনস্ক হিসাবে মনে করি। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে যদি এটি আমাদের, যেহেতু ব্ল্যান্ড এটা একটা ডিসটেন্স, জি আমার স্যার। ধারণা এটা হয়তো নেই। কিন্তু সময়ের দাবি যদি হয় এবং আমরা যদি ক্রমান্বয়ে এটি দিকে যাই তাহলে এটা হতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা এটা, আপনি আমাকে প্রশ্নের একটা মানে চিন্তার একটা খোরাক জি আমাকে স্যার। আপনি দিলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আর আমি যে প্রতিষ্ঠান থেকে এসেছি সেই প্রতিষ্ঠানে তো একটা নির্বাচন হয়েছে। জি স্যার। তো আম সব মিলিয়ে আমরা এটা এখন চিন্তা করে দেখতে পারি আরকি। জি, আমি শুধু জি আপনাকে স্যার। একটা ধন্যবাদ জানাতে চাই শিওর এবং স্যার। আপনার মিডিয়া হাউসকেও ধন্যবাদ জি জানাতে স্যার। চাই। এবং এইজন্যই ধন্যবাদ জানাতে চাই যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আমাদের জনমানুষের কাছে অনেকের কাছেই স্পষ্ট স্পষ্ট নয়। না। এই যে আপনি জনমানুষের কাছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলো স্পষ্ট করার জন্য যে উদ্যোগটি আপনি গ্রহণ করলেন, জি স্যার। সেজন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি স্যার। আপনার মাধ্যমে আমার ক্যামেরার পেছনে যিনি আছেন, আপনাদের যারা মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি এই দর্শক যারা এই অনুষ্ঠানটি দেখবেন তাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর এই যে কার্যক্রম আপনাদের সামনে বলেছি সেগুলো দেশের প্রান্তিক জনগোষ্ঠীর যাদের শিক্ষার অধিকার আছে কিন্তু সুযোগ পায় না, তাদেরকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত করার জন্য উদ্বুদ্ধ করবেন। আমরা তাদের জন্য সহযোগিতার হাত প্রসারিত করে বসে আছি।
সবাইকে আন্তরিক ধন্যবাদ। জি স্যার, অনেক, অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনার এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।